হ্যালো, হ্যাঁ তুই কোথায় রে? আমি তো এই যে তোদের বাসার নিচে। কখন আসলা? এই তো এইমাত্র এলাম। তমা কোথায়? ও তো মনে হয় ছাদে। কেন, দেখা করবা? হ্যাঁ সেই জন্য তো আসা। এখন বাসার কি না কি মনে করে আরে না, কিচ্ছু মনে করবে না, তুমি চলে এসো। আসবো। হ্যাঁ আসো। হ্যালো, মা, তুমি এখানে? মানে তুমি আমাদের বাসায়? তোমাদের বাসায় না, আমি এসেছি নদীদের বাসায়। ও, নদী আসতে বলেছে? কেন, তুমি জানতে না? না। ও হ্যাঁ, নদী বলছি। আচ্ছা, কি করছো? পরীক্ষা না সামনে, বিসিএস দিতে হবে না পরীক্ষা? তুমি পরীক্ষা দিবা না? হ্যাঁ দিব, অফকোর্স দিব, কিন্তু তোমার মতো করে এভাবে আমি অ্যাটলিস্ট পড়বো না। এই যে আমি চলে এসেছি। হ্যাঁ দাবা নিয়ে। হ্যাঁ, বসো 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 বসো। তুমি তো অনেক পক পক করো, অনেক ভালো খেলো। হ্যাঁ। দেখবো আজকে কেমন আর খেলো। নে মা, দুধটা খেয়ে নে। তুমি এখানে রাখো, আমি খেয়ে নেবো। তমা, টাকা আমার দিকে। হ্যাঁ মা, তাকিয়ে আছি। আচ্ছা, তুই সব সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকিস, আমার সাথে একটু কথা বলিস না। আবার মাঝে মাঝে দেখি তুই বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে থাকিস, কেন রে? মা, পরীক্ষা শেষ হোক, তারপরে আমি তোমার সঙ্গে অনেক গল্প করবো। তুই প্রতিবার পরীক্ষার আগে এমন কথাই বলিস, তারপর পরীক্ষাটা শেষ হয়ে গেলে আবার নতুন বই নিয়ে ব্যস্ত হয়ে যাস। মা, এটা তো স্পেশাল পরীক্ষা, বিসিএস, এটা শেষ হোক। ঠিক আছে, নে দুধটা খেয়ে নে। আচ্ছা, তো এখনই খাচ্ছি। ওকে। মা, তুমি না কি? আগের মতোই আছো। এই যে আগেও প্রতিদিন রাতে এরকম দুধ খাওয়াতে আর এভাবে আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিতে, এখনো তাই। হয়েছে, আর এখন পড়তে হবে না, এবার ঘুমিয়ে পড়। ওকে, ঘুমাবো। দেখ, বেশি রাত করবি না কিন্তু। আর এই বাকি দুধটুকু খেয়ে নিবি। হ্যাঁ বলো। কি করছো? কি আর করবো, বসে বসে ফেসবুকিং করছিলাম। আচ্ছা কি করা যায়? কোন ব্যাপারে? আরে আমার তো ব্যাপার ওই একটাই, অন্য কিছু তো মাথায় আসে না, কি করবো আমি? আসলে সত্যি কথা বলতে কি জানো, অনেক বছর ওর সাথে পড়াশোনা করলাম, এখন একই বাসায় থাকছি, তারপরে ওকে আমি বুঝে উঠতে পারছি না। আমি কিন্তু ওকে বুঝতে পারি, মানে ও একটু অন্যরকম। মনে কর যে আমি চোখ বুঝে যা ফিল করি, আমি আমি বুঝতে পারি আসলে। তুমিও পারো, এতদিন যাবো তোকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছো, কিন্তু ডিরেক্ট বলছো না। আরে মানুষের জন্মেছে, মানুষের জন্মালে ভালোবাসা থাকবেই। মনে ভালোবাসা ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না, একটু সময় লাগছে, ব্যাপার না।
হ্যালো, কি করো? এই তো একটা ম্যাগাজিন পড়ছি। তুমি ম্যাগাজিন পড়ছো? আমি সত্যি অবাক হচ্ছি। কেন? তুমি তো পড়ালেখা ছাড়া কিছুই বোঝো না, তারপর আবার সামনে বিসিএস পরীক্ষা, এই সময় তুমি ম্যাগাজিন পড়ছো? আচ্ছা, আমি নিজেও জানি না, আমি যেন একটু কেমন, একসাথে দুটো জায়গায় মন দিতে পারি না। দুটো দিক মানে? মানে এই যে যখন লেখাপড়া করি তখন লেখাপড়া ছাড়া আর কিছুই ভাবতে পারি না। এই যে যতক্ষণ আমি লেখাপড়া করি ততক্ষণ আমি খুব কমফোর্টেবল, আমার ভালো লাগে। কিন্তু যখনই পড়াশোনা ছাড়া অন্য কিছু ভাবতে যাই তখন আমার মনে হয় আমি বোধহয় সময় নষ্ট করছি, মানে সব বোধহয় এলোমেলো করে ফেলছি। আচ্ছা, এটি কি কোনো মানুষের স্বাভাবিক আচরণ? আমি জানি না কেন এমন বলতো। আমি বলি কি, তুমি আসলে তোমাকে একটা গণ্ডির ভেতরে আবদ্ধ করে ফেলেছো, এর বাইরে তোমার কোনো কিছু বিশ্বাস হয় না। তাহলে কি আমি ভুলের মধ্যে আছি? দেখো, মানুষ কিন্তু শুধু নিজের জন্য বাঁচে না, সে কিন্তু অন্যের জন্য অনুপ্রেরণাও হতে পারে, স্বপ্ন হতে পারে। আর তাই কেউ যদি নিজেকে গুটিয়ে রাখে তাহলে অন্য কারো কষ্টও হয়। আমি আমি বুঝি, কিন্তু আমি তোমাকে বয়ফ্রেন্ড দিব শ্রাবণ? শ্রাবণটা কে রে? মা, আমার আর নদীর বন্ধু। ও। আচ্ছা মা, হুম। আমি কি অনেক আত্মকেন্দ্রিক? মানে সব সময় নিজের মধ্যে গুটিয়ে থাকি, নিজেকে নিয়ে ভাবি, এমন? কেন? কে বলেছে? শ্রাবণ বলেছে মা, আমি নাকি অন্যদের থেকে আলাদা, নিজের মধ্যে একটা জগৎ তৈরি করে নিয়েছি, নিজের মধ্যে গুটিয়ে থাকি, এসব বলে। মোটেও না। আসলে তুই সব সময় তোর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকিস, সেটা তো খারাপ কিছু না। আর তাছাড়া তুই নিজেকে পড়াশোনা করে উচ্চতায় নিয়ে যেতে চাস, সেটা তো তোর লাইফের জন্য খুবই ভালো, আর এই জন্য তুই ভালোও আছিস। কিন্তু তোর বিশ্বাসের বাইরে যদি কোনো কিছু তুই করতে চাস তাহলে সেটা ভুলের কারণও হতে পারে। ঠিকই বলেছ মা। মা, আমি এখন একটু ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, ঘুমা। আমি লাইট অফ করে দেবো? না থাক, পরে অফ করবো। হ্যাপি বার্থডে। ও মাই গড, আজ তো আমার বার্থডে না, আমার বার্থডে তো 29 ফেব্রুয়ারি। রাইট, 29 ফেব্রুয়ারি, মানে একটা লিপ ইয়ার। লিপ ইয়ার মানে 4টি বছর। একটা বার্থডে উইশ করার জন্য 4টা বছর ওয়েট করা আমার পক্ষে সম্ভব না, আমার এত ধৈর্য নেই। আর একটু জাস্ট ম্যাথমেটিক্যালি আজকে মার্চের ফার্স্ট মার্চ, সো এই বছর যদি লিপ ইয়ার হতো আজই তোমার বার্থডে হতো, সে কারণে হ্যাপি বার্থডে। মানে জন্মদিনের তারিখটা ভুল হলেও উইশটা তো আর ভুল না, সো আই এম হ্যাপি, থ্যাংক ইউ। ওয়েলকাম। এই নদী কোথায়? নদী তোর খালার বাসায় গেছে। আমাকে আরো বললো যে দাবা খেলবে, চলে আসো, আমি চলে এলাম। ও তাই বলেছে? আমাকে তো বললো খালার বাসায় যাচ্ছে। ঠিক আছে, আমি চলে যাই। না না, মানে একসাথে আমরা একটু চা তো খেতেই পারি, তাই না? তুমি বলছো আমাকে একসাথে বসে চা খাওয়ার কথা? ও না না, মানে এটা শুধু চাই, আর কিছু না। তোমা, আমি অন্য কিছু বলিনি। ও হ্যাঁ, তাই তো। আমি না অত ভালো চা বানাতেও পারি না, নদী অনেক ভালো চা বানায়। আচ্ছা, তুমি যাও, আমি আছি। অল্প সময় লাগে।
কি রে, কোথায় গেছিলি? মা একটু ছাদে গেছিলাম। ও, তা ফুলগুলো কোথায় পেলি? শ্রাবণ দিয়েছে মা। তোর জন্য? ওর কি পাগলামি মা জানো না। আজকে মাসের 1 তারিখ না, ও বলতে চাচ্ছে লিপ ইয়ার হলে এটাই হতো 29 তারিখ, মানে আমার জন্মদিন। সেজন্য সে আমাকে বার্থডে প্রেজেন্ট দিল। তার মানে শ্রাবণ এখন ছাদেও আসে? হ্যাঁ মা, ও নদীর সঙ্গে দাবা খেলতে এসেছিল। নদী তো বাসায় ছিল না। দেখ তমা, তুই কিন্তু ছাত্রী হিসেবে অনেক ভালো, অনেক ভালো ভালো রেজাল্ট করে তুই এক একটা ক্লাস পার করে এসেছিস। আর সামনে তোর বিসিএস এক্সাম, এটাতেও তোকে ভালো করতে হবে। কিন্তু তুই যদি তোর মনোযোগটা অন্যদিকে ডাইভার্ট করিস, তাহলে কিন্তু তুই এটাতে ভালো করতে পারবি না। আমি জানি মা। তোর উপর আমার অনেক আস্থা আছে। তবে একটা কথা জানিস তো মা, অনেক উঁচু লম্বা গাছে উঠতে যতটা কষ্ট করতে হয়, পড়ে যাওয়ার ঝুঁকিটা কিন্তু ততটাই বেড়ে যায়। মা আমি পড়তে বসবো, অনেক পড়া তো, অন্য কিছু আর চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়া দাঁড়া, দাঁড়া। এই তোমার, আরে কি কোথায় যাচ্ছ? আমি তো লাইব্রেরির দিকে যাচ্ছি। আচ্ছা তুমি সবসময় এরকম আটকে উঠো কেন বলো তো? আচ্ছা আমি ওইদিকে যাচ্ছি, চলো তোমাকে ড্রপ করে দিই। না না না, এখানেই তো আমি যেতে পারবো। আমি বললাম তো আমি ওই দিকটাই যাচ্ছি, তো চলো চলো। উঠে যাও। আচ্ছা আমরা তো যাচ্ছি লাইব্রেরিতে, ওখানে গিয়ে পড়া যায় না? ওখানে গিয়ে একবারে পড়লেই তো হয়। পড়ছি না তো, ওই যে যে ইনফরমেশন গুলো দরকার সেগুলো আছে কিনা দেখছি। আজকে আমার বার্থডে। ও মাই গড, কি বলো, তোমার বার্থডে? তাহলে তো নদীকে বলি, নদী আসছে, মানে নদী সহ আমরা চলো সেলিব্রেট করি। হ্যাঁ সেলিব্রেট করবো আমরা। আমরা আগে একটা রেস্টুরেন্টে চলে যাই, ওখানে লাঞ্চ করি, দেন আমরা নদীকে ফোন দিলাম আর নদী চলে আসলো, তোমার লাইব্রেরিতে গল্প করলাম। না 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 না, নদী নদী আসুক, মানে একা আমি, মানে একসাথে যাই, আমরা একসাথে যাই। আচ্ছা ঠিক আছে, আমরা আগে যাই সেলিব্রেট করতে, তারপরে দেখি। হ্যাঁ হ্যাঁ মামা, সামনে গিয়ে বামে চলে যান তো। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসো। আন্টি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, তোমার সঙ্গে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। জি আন্টি বলুন। তমা তো তোমার খুব ভালো বন্ধু, তাই না? বন্ধু মানে যার উপর আস্থা রাখা যায়, যাকে ভরসা করা যায়, এমনই তো? জি আন্টি। আর শ্রাবণ কি? আন্টি ও আমাদের ভালো বন্ধু। আচ্ছা আচ্ছা, বন্ধু যে সেটা আমি জানি, কিন্তু এর বাইরে কি কিছু আছে? আন্টি শ্রাবণ খুব ভালো ছেলে, ও তো আমাকে খুব পছন্দ করে। ও, আর এই ব্যাপারে তুমি নিশ্চয়ই শ্রাবণকে হেল্প করছো? জি আন্টি। আর তোমার বক্তব্য কি? তোমা কি শ্রাবণকে পছন্দ করে? আন্টি আপনি তো জানেনই, তমা একটু অন্যরকম। ও সবসময় পড়াশোনা নিয়েই থাকে। ও আর 10টা মানুষের মতো
ওর মধ্যে সে ফিলিংস কাজ করে না। আচ্ছা, তুমি কি জানো যে এটা তোমার একটা বড় ধরনের অসুখ? না তো আন্টি। আজ থেকে প্রায় 15 বছর আগে আমাদের পরিবারের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। তোমার বাবা তোমার ছোট থাকতে আমাদেরকে ছেড়ে চলে গেছিল, আর তোমার বড় ভাই সেই শোকে সুইসাইড করে মারা যায়। সেই জন্য তোমা ঠিক এগুলোকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। ও মেন্টালি ডিসঅর্ডার হয়ে গেছিল। আসলে ওর বড় ভাইকেও খুব বেশি ভালোবাসতো, ওর বাবাকেও। সেই জন্য ও কেমন যেন অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, আর ডাক্তাররা বললেন যে এটা হচ্ছে ওর একটা মেন্টাল প্রবলেম। আসলে ও ওর বড় ভাইয়ের এরকম মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। সেই জন্য ডাক্তার বললেন যে এই সমস্ত রোগীদের ভেতরে সবসময় একটা ভয়, আতঙ্ক কাজ করে। ওরা সবসময় মনে করে যে কাউকে ভালোবাসলেই বুঝি তারা ছেড়ে চলে যাবে। আর এই জন্যই এই সমস্ত রোগীরা কাউকে ভালোবাসতে পারে না। যাদের ভালোবাসে তাদেরকে এড়িয়ে চলতে চায়। আন্টি, আমি তো এসব জানতাম না। আর একটা ব্যাপার হলো যে এই ধরনের রোগীরা তাদের দুঃখ কষ্ট ভুলে থাকবার জন্য নিজেদের চিন্তা ভাবনাকে একদিকে আবদ্ধ করে রাখে। তমা যেভাবে ওর চিন্তা ভাবনা ওর লেখাপড়ার মধ্যে দিয়ে রেখে দিয়েছে, আর ওর লেখাপড়ার ভিতরে ওর পৃথিবীটাকে গড়ে তুলেছে। সেখান থেকে যদি ওর চিন্তা ভাবনা অন্যদিকে দিয়ে দেয় বা অন্যদিকে সরে যায়, তাহলে কিন্তু আবার অস্বাভাবিক আচরণ করা শুরু করবে। সেটা কি তুমি বুঝতে পারছো? সরি আন্টি। না না, তুমি তো আর কোনো অন্যায় করনি যে ক্ষমা চাইবে। তবে তমা যদি 8-10টা স্বাভাবিক মেয়ের মতো হতো তাহলে। আন্টি, টম আমার বেস্ট ফ্রেন্ড। মানে তোমার বার্থডে আমরা আমাদের বেস্ট ফ্রেন্ড নদীকে ছাড়া সেলিব্রেট করছি, এটা কেমন হয়ে গেল না? আজ আমার বার্থডে না। মানে মানে হচ্ছে আমার বার্থডে হচ্ছে 16 জানুয়ারি, যেটা চলে গেছে, এই বছর আর পাওয়ার সম্ভব না। আর আমার অরিজিনাল বার্থডে আমি নদীকে ছাড়া সেলিব্রেটও করতাম না। হ্যাঁ, মানে কেন আমার সঙ্গে মিথ্যা কথা বলেছো তুমি? এটা কেন করলে? তুমি জানো আমি মিথ্যা কথা নিতে পারি না। খামাখাম মানে তোমার বার্থডে সেলিব্রেট করার জন্যই আসলাম না। এই টাইমটা তো পড়লে কাজ লাগতো, আমার টাইমটা নষ্ট করলে। সেটা একটা কারণ আছে। মিথ্যা না বলে তো তুমি আমার সাথে বাইরে আসতে না খেতে। আর শুধুই পরীক্ষা, পড়া, এগুলো নিয়েই তুমি তোমার লাইফকে কেন সবসময় গুটিয়ে রাখো? লাইফে কি আর কিছু দরকার নেই? আমার লাইফ বলতে শুধু আমার মা আর আমার লেখাপড়া, আর কিছু নেই আমার জীবনে। কারণ কারোর প্রতি আমার আস্থা নেই। তাহলে এই আমি, নদী, আমরা সবাই কি ফেক? না, এটা শুধু বন্ধুত্ব। বন্ধুত্ব অন্য জিনিস। আমি বন্ধুত্বের বাইরের আস্থার কথা বলছি। বাহ, আমি দেখছি তুমি তাও বুঝো। আমি ভেবেছিলাম তুমি সেটাও বুঝো।
হ্যাঁ নদী, কি রে, তোর মন খারাপ মনে হচ্ছে, কি হয়েছে? মা আমার কিছু ভালো লাগছে না। তমা, ইদানিং দেখছি তুই পড়াশোনা একদম মনোযোগ দিয়ে করছিস না, আর তাছাড়া সবসময় কি যেন একটা ভাবছিস। তোর কি হয়েছে বলতো, সমস্যাটা কি আমাকে বল। মা তোমার মনে আছে ছোটবেলায় তুমি আমাকে একজন ডাক্তার আঙ্কেলের কাছে নিয়ে যেতে প্রায়? মা উনি কি মানসিক ডাক্তার ছিলেন? না মানে ওই মা আমি পুরাতন কাগজপত্র দেখেছি মা, উনি মানসিক ডাক্তার ছিলেন। মা আমার প্রবলেমটা কি ছিল মা? আসলে তুই তোর বাবা আর তোর ভাইয়াকে অনেক বেশি ভালোবাসতিস। তোর বাবা হঠাৎ করে তোকে ছেড়ে চলে যায়, আর তোর ভাইয়া সেই শোকে সুইসাইড করে। তোরা দুই ভাই বোন ছিলি খুবই ইমোশনাল ছোটবেলা থেকেই। কিছু হলেই দুজনে দুজনের গলা জড়িয়ে ধরে কাঁদতিস, আর আমরা দূরে দাঁড়িয়ে থেকে দেখতাম, হাসতাম। তোর ভাইয়া চলে যাওয়াটা তুই স্বাভাবিকভাবে নিতে পারিসনি, তোর মেন্টালি সমস্যা হয়েছিল, আর এই জন্যে আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। এটা এমন 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 কোনো সিরিয়াস কোনো কিছু না। সেই অসুখটাই বোধহয় আমি এখনো ভুগছি না। আমি আর 10টা মানুষের মতো স্বাভাবিক না। কে বলেছে? তুই তো সুস্থ আছিস, তুই এই যে কত সুন্দরভাবে লেখাপড়া করছিস, তুই ভালো রেজাল্ট করছিস। কোনো মানুষ যদি অসুস্থ থাকে, মেন্টালি যদি কোনো প্রবলেম থাকে, তাহলে সে কি এত ভালো রেজাল্ট করতে পারে? না মা, অনেক সময় অনেক অ্যাবনর্মাল ঘটনা মানুষের জীবনে ঘটে। আমি হয়তো তেমনই কিছু। এসব নিয়ে তুই কিছু ভাবিস না তো মা, তুই ঠিক মতো পড়াশোনা করে যা, দেখবি সময় সব কিছু ঠিক করে দেবে। আর এসব ভাবনা তোর জন্য ক্ষতিকর। কারোর উপর আস্থা রাখতে পারি না মা, কাউকে বিশ্বাস করতে পারি না। মনে হয় সবাই এরকম, সবাই ছেড়ে চলে যাবে। এমন করে বলিস না মা, এমন করে বলিস না, আমার কষ্ট হয়। হাই তোমা। কি ব্যাপার, তুমি আমাকে দেখে সবসময় আটকে উঠো কেন? আমি তো তোমার কোনো হার্ম করি না। আজকে আমি আমার ফার্স্ট চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, তাই ভাবলাম ওই যে হয় না যে মানুষের সবচেয়ে ভালো লাগার মানুষটার কাছ থেকে উইশ নিয়ে যায়, আমাকে উইশ করবে না? এই তমা, আমি সুহান, আমাকে চিনতে পেরেছো? জি না। অনেক ছোটবেলার কথা। তাছাড়া তোমার উপর দিয়ে যে দখল গেছে, আমি আসলে আঙ্কেল আর শুভ ভাইয়ের ঘটনার কথা বলছি। প্লিজ, আমি কিছু মনে করতে পারছি না, প্লিজ। তোমার কিছু মনে করতে হবে না, আমি যা বলছি তা শোনো।
আমি 4 বছর পর লন্ডন থেকে দেশে এসেছি শুধুমাত্র বিয়ে করার জন্য। বাবা মা বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছে, বলছে কোনো পছন্দ আছে কিনা, কিন্তু আমি তো জানি সেই ছোটবেলা থেকেই তোমাকে। আপনি আপনি সব কি বলছেন? আমাকে দেখো, আমি 1 মাসের জন্য দেশে এসেছি। আমি গোপনে তোমাদের খোঁজ খবর রাখতাম, ইভেন শ্রাবণের ব্যাপারটা কিন্তু আমি জানি। মানে না মানে শ্রাবণ একতরফা তোমাকে লাইক করে, তুমি লাইক করো না। আপনি কি করে জানেন যে আমি কাকে পছন্দ করি আর কাকে করি না, কাকে লাইক করি আর কাকে করি না? দেখেন প্লিজ, এসব কথা আমার সঙ্গে বলে কোনো লাভ নেই। আমার জীবনের একটা ইচ্ছা, আমি লেখাপড়া করবো, ব্যাস, দ্যাটস ইট। আর কিছু না, প্লিজ ডিস্টার্ব করবেন না। 2-1 দিনের মধ্যে বাবা মা তোমাদের বাসায় যাবে বিয়ের প্রপোজ নিয়ে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে। আর এক্সাম সেটা অনেক পরে। আপনি এইসব যা তা কথা বললে তো আমি রাজি হব না। আপনি এটা ভালো করে জেনে রাখেন। সবকিছু কি নিজের মতামতে হয়? আন্টি তো আছেনি। তাছাড়া আমাকে বিয়ে করলে তুমি অনেক কেয়ারে থাকবে, আমি একজন ডাক্তার, তুমি ভালো থাকবে। জি দেখেন, আমার এসব কথা শুনতে ভালো লাগছে না, আমার কাজ আছে, আমি গেলাম। ওকে যাও, 2-1 দিনের মধ্যে তো দেখা হচ্ছেই, আর ফোন নাম্বার তো আছেই। হ্যাঁ বল। নদী, আমি না একটু শ্রাবণের সাথে কথা বলতে চাইছিলাম। তোকে ফোন দে। ও তো ফোন রিসিভ করছে না। তোর না সামনে পরীক্ষা, তো তুই পড়। কি দরকার ওর সাথে কথা বলার? হ্যাঁ, খুব জরুরি, মানে একটা প্রবলেম ওর সঙ্গে শেয়ার করতে চাচ্ছিলাম। আচ্ছা আমাকে বল, আমি তোকে হেল্প করছি। তুই পারবি না তো, ওকেই বলতে হবে। আজব তো, কি এমন প্রবলেম যে আমি পারবো না, শ্রাবণী করতে পারবে? আচ্ছা তোকে আমি পরে বলবো, তুই ওর সঙ্গে কথা বলে ওর সঙ্গে দেখা করে দেওয়ার একটা ব্যবস্থা কর না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, কালকে তোর সাথে ওর দেখা করার ব্যবস্থা করে দিচ্ছি। শোন, আবার কোনো প্রবলেম ক্রিয়েট করিস না। কোনো প্রবলেম হবে না। ওকে, ওর সাথে কথা বলে তোকে আমি জানাবো। তুই জানাস কিন্তু। হ্যাঁ, আমি অপেক্ষা করছি। আচ্ছা, বাই। ওকে, বাই। কি ব্যাপার, তুমি আমাকে এভাবে এখানে ডেকে আনলে কেন? এভাবে বলো না, তুমি তো জানো আমার একটু মানসিক সমস্যা আছে, সেই জন্য। বোকার মতো কথা বলো না, তুমি সম্পূর্ণ সুস্থ একজন মানুষ। তাহলে কি আর তোমার কাছে হেল্প চাইতাম বলো? কি হয়েছে বলো। একটা লোক 2 দিন ধরে আমাকে ডিস্টার্ব করছে। সে বলছে সে নাকি ছোটবেলা থেকে আমাকে চেনে, সে লন্ডনে ডাক্তারি পড়তে গিয়েছে, এখন ফিরে এসেছে, আমাকে বিয়ে করতে চায়, এইসব। ভালোই তো হলো, যেহেতু ডক্টর মানুষ তোমাকে কেয়ার নিতে পারবে। না, আমি তো এটা চাই না। আমি তো চাই আমি লেখাপড়া নিয়ে থাকবো, মার সঙ্গে থাকবো, ওইটাই আমার লাইফ। এভাবে হয় না, মানে তোমাকে তো তোমার লাইফের কোনো না কোনো সময় কারো না কারো হাত তো ধরতেই হবে। তাই বলে এই লোকটার হাত আমি কখনোই ধরতে চাই না, কখনোই না। প্লিজ আমাকে একটু হেল্প করো, প্লিজ। আমি কিভাবে হেল্প করব? তুমি লোকটাকে শুধু একটু বুঝিয়ে বলবে যেটা সম্ভব না, আমি বিসিএস পরীক্ষার আগে বিয়ে করব না। এখন লোকটা যদি তোমার শেষ পরীক্ষা পর্যন্ত ওয়েট করতে চায়, তারপর তোমাকে বিয়ে করতে, তখন সেটা কি করে সম্ভব? আমার ইচ্ছে অনিচ্ছার একটা দাম আছে না।
তুমি শুধু আপাতত লোকটাকে একটু বুঝিয়ে বলো যেন মানে বাড়িতে যেন প্রস্তাব না পাঠায়। বাড়িতে প্রস্তাব পাঠালে মা রাজি হয়ে যেতে পারে। আর এখন ওই লোকটা যদি জানতে চায় কি অধিকারে তাকে আমি অনুরোধ করছি। বন্ধুর অধিকার। বন্ধুর সীমা এত বড় না যে আমি আমার অধিকার সেখানে খাটাতে পারবো। তাহলে এনিওয়েজ, এত পর হলেও তুমি যখন বলতে পেরেছো, আমি ট্রাই করব। থ্যাংক ইউ। আমি তাহলে ওই লোকটাকে কালকে আসতে বলি। তুমি থাকবে আমার সাথে? আমিও থাকবো। যাও, পড়ালেখা করো, তোমার সময় নষ্ট হচ্ছে। তুমি যাবে না? আমি আরো কিছুটা সময় এখানে থাকবো। তাহলে আমিও থাকি। হ্যালো, হ্যালো, জি বলেন। আমি সুহান। জি বলেন, কি বলবেন? কিছু ভাবলে? কোন বিষয়? ভুলে গেলে? আমি বলেছিলাম বাবা মাকে তোমাদের বাসায় পাঠাবো। জি মনে আছে। তাহলে কি পাঠাবো? তার আগে আপনার সাথে আমার কথা আছে। কেন, ফোনে বলা যাবে না? না। তাহলে আমরা দেখা করি। জি। কবে? কাল। ডান, কিন্তু কোথায়? জি আমি আপনাকে ঠিকানা দিয়ে দিচ্ছি। ওকে। হাই, আমি শ্রাবণ। আমি তোমার ফ্রেন্ড। আমি আপনাকে চিনি। আচ্ছা তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা ছিল। তুমি কি সেই কথাগুলো শ্রাবণ সাহেবের সামনেই বলবে? ওর কথাগুলো আসলে আমি বলতে চাই। আপনি? আপনি কেন? আমি ওকে বলতে বলেছি তাই। অবাক করলে তুমি। ঠিক আছে শ্রাবণ, কি বলবেন বলুন। আপনার বাবা মা যেন বিয়ের প্রপোজাল নিয়ে ওর বাসায় না যায়। কারণটা জানতে পারি? সামনে ওর পরীক্ষা। ও পরীক্ষার প্রতি একটু বেশি সিরিয়াস। সো এই মুহূর্তে যদি বিয়ে নিয়ে কোনো কথাবার্তা হয় তাহলে ওর পরীক্ষার ক্ষতি হয়ে যেতে পারে। আর সেই কারণেই বুঝি আপনি পিছিয়ে গেলেন। কি বলছেন আপনি? আপনি ওকে লাইক করেন, সরি লাভ করেন, কিন্তু বলেননি। আচ্ছা, আপনি এত ওকে ভালোবাসেন কিন্তু ও তো আপনাকে লাইক করে না। আপনাকে কে বলেছে আমি ওকে পছন্দ করি না? এসব বলতে হয় না, বোঝা যায়। আমি তো তোমাকে বিয়ে প্রপোজ করলাম, কই তুমি তো একবারও বলনি তুমি ওনাকে লাইক করো। আমি শ্রাবণকে ভালোবাসি, অনেক ভালোবাসি। এটা কি সত্যি? হ্যাঁ এটাই সত্যি। তবে শ্রাবণকে বলনি কেন? ভয়। আমার জীবনের ঘটে যাওয়া ঘটনার কারণে আমি মানুষের উপর আস্থা রাখতে পারি না। আমি ভয় পাই। আমার মনে হয় যে আমার যে মানুষগুলোকে ভালোবাসি তারা বোধহয় আমাকে একসময় ছেড়ে চলে যাবে। আমি এই কষ্ট আর নিতে পারবো না। আমি সারা জীবন এই কষ্ট নিয়ে বড় হয়েছি, আর চাই না এই কষ্ট। আমি সেই ভয়ে কখনো ওকে বলিনি যে আমি ওকে ভালোবাসি। তোমার প্লিজ, তোমার আর কিছু ভালো লাগে না। তুমি খালি তোমার পড়ালেখা কনসেন্ট্রেট করো, বাকিটা আমি দেখছি। তা নাহলে তোমার অনেক বড় ক্ষতি হবে। ক্ষতিটা এমনি হয়েছে, আমার মন ঘড়ির আমার উপর কন্ট্রোল নেই, সুতা কেটে গেছে। তাহলে আমার কি হবে?
তোমার বিষয়টা আমি দেখছি। ওর বয়ফ্রেন্ড সোহান এতদিন লন্ডনে ছিল, ডক্টররা এসেছে। আর তোরা যা যা জানতি সবই সত্যি, শুধু এইটাই জানতি না যে আমার বয়ফ্রেন্ড। আর আসলে আমরা এতদিন নাটক করেছি, সবই কিন্তু তোর জন্যই। সরি 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 তোমার, আপনার সাথে যা ঘটেছে তা খুবই অনাকাঙ্ক্ষিত। আসলে আমি আর নদী মিলে আপনার ভেতর থেকে ভালো মানুষটাকে জাগানোর চেষ্টা করেছি মাত্র। আপনার ভেতরকার যে বিশ্বাস, যে ভালোবাসা, শুধু এটাকেই জাগিয়ে তোলার চেষ্টা করেছি। আপনি শ্রাবণকে অনেক ভালোবাসেন কিন্তু বলতে পারছেন না। এই যে বললেন, এই মানসিকতারই আমাদের দরকার ছিল। আসলে আপনার কোনো রোগ নেই। থ্যাংক ইউ, আপনি আমাদের জন্য অনেক করলেন। এখন কিন্তু আপনি পুরোপুরি সুস্থ। কিন্তু মা যে ওটাও আমার উপরে ছেড়ে দিন, ওটা আমি বলবো। কেউ ডক্টরের কথা ফেলে না।